বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব। আজকে আমি কথা বলবো বাংলাদেশে আওয়ামী লীগকে কেন্দ্র করে কিছু বিষয় এবং পাক ভারত যুদ্ধে কিছু অবিশ্বাস্য পাকিস্তানের মিথ্যাচার এবং গুজবে বাংলাদেশের এবং বিশ্ব মিডিয়ার এই গুজববাজিতে কিভাবে মানুষ বিভ্রান্ত হয় সে বিষয়ে দিয়ে একটা কথা বলব। প্রথমেই আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদেরকে জানাতে চাই। হয়তো আপনারা কেউ কেউ ইতিমধ্যে জেনেছেন কিনা জানি না। কিছুক্ষণ আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার প্রতিবাদ জানিয়েছে, উদ্বেগ প্রকাশ করেছে এবং তারা ঠিক এই শব্দটা ব্যবহার করেছে, স্ট্রংলি অ্যান্ড কুইকলি একটা ইনক্লুসিভ নির্বাচন দেখতে চায়। ভারতের এই বিবৃতির মধ্য দিয়ে এটাই প্রকাশ পায় যে বাংলাদেশে নব্য ফ্যাসিস্ট এনুস যা করছে এটা হলো ফ্যাসিবাদের চরম বিপর্যয়, চরম প্রকাশ এবং দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, আইন কানুন সমস্ত কিছু আজ ভুলঞ্চিত। ভারত সরকারের এই উদ্বেগের জন্য, এই দৃঢ় অবস্থানের জন্য অধিকাংশ বাঙালি স্বস্তি বোধ করছে এবং আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে ভারত তাদের এই অবস্থান অদূর ভবিষ্যতে আরো শক্তিশালী করবে। অতীতের মতো বাংলাদেশের এই দুঃসময়ে বাংলাদেশকে পাকিস্তান মুক্ত, পাকিস্তানের রাহু মুক্ত, বাংলাদেশের জঙ্গি মুক্ত, উগ্রবাদ দমনে সর্বাত্মক সহযোগিতা করবে। গতকাল বিনা বেগে বজ্রপাতের মতো আমাদের আজিজ মার্কা ইলেকশন কমিশন, আজকালকার যুগের এই প্রজন্ম তো ইভেন আগের প্রজন্ম যাদের বয়স 25 বছর 30 বছর তারা আজিজ নির্বাচন কমিশনের আজিজ কি জিনিস তারা তা দেখে নাই। বক্তৃতায় শুনছে, লেখালেখিতে শুনছে। তারা একটা কিঞ্চিত আমরা লক্ষ্য করলাম বর্তমান এই নাসির কমিশনের, বিএনপির আজ্ঞাবহ, আরো কিছু জামাতের আজ্ঞাবহ এই নাসির কমিশনের কর্মকাণ্ড দেখে এই অবৈধ সরকার আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে, সেটা একটা ভিন্ন বিষয়। কিন্তু আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করার কি কারণ তাদেরকে সাংবাদিক জিজ্ঞেস করেছিল। সচিব বলছে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি করছে এই জন্য আমরা স্থগিত করেছি। তার সাথে তো এটার কোনো সম্পর্ক নাই। নির্বাচন কমিশন একটা স্বাধীন প্রতিষ্ঠান, সার্বভৌম না স্বাধীন প্রতিষ্ঠান। তার কাজ হলো নির্বাচন পরিচালনা করা। অবৈধ সরকারের অবৈধ এই সিদ্ধান্তের সাথে নির্বাচন কমিশনের কোনো সম্পর্ক নাই। তারা আগ বাড়ায় ইউনূসকে আর বিএনপিকে খুশি করার জন্য একটি অবৈধ কাজ করেছে। একটা অবৈধ এই কমিশন অবৈধ প্রক্রিয়ায় অযোগ্য লোক দ্বারা গঠিত হয়েছে। তারা জানে যে তাদের দ্বারা আগামী নির্বাচন হবে না। কিন্তু তাদের যেই বিশ্বস্ততা বিএনপি জামাতের প্রতি, সেটাকে এস্টাবলিশ করার জন্য এরকম একটা ন্যাক্কারজনক কাজ করেছে। এটা অবৈধ, অসাংবিধানিক। তারা আওয়ামী লীগকে নিবন্ধন স্থগিত করতে পারে না। এটা হলো জামাত ইসলামের যেহেতু নিবন্ধন বাতিল করা হয়েছে, ওইটার প্রতিশোধ হিসাবে তারা এই কাজটা করেছে। যাই হোক, নির্বাচন তো করতে হবে। আওয়ামী লীগকে ছাড়া এই দেশে কোনো নির্বাচন হবে না, এবং দ্রুতই। যতই ক্যারিকাচার করুক যে এইসব করে আওয়ামী লীগের এটা বন্ধ করে একটা উত্তপ্ত পরিস্থিতি জিয়ে রেখে নির্বাচনকে যত পারে পিছিয়ে দেওয়া, যতক্ষণ পর্যন্ত ক্ষমতা থাকা যায় সেই ঘুরে বালি। সেটা হচ্ছে না। টের পাবে কিছুদিনের মধ্যে কত ধানে কত চাল। আপনারা জানেন যে গত 3 দিনে, এটা সরকারি ভাষ্য, গত 3 দিনে ভারত থেকে 300 লোক বাঙালিকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। সিস্টেম মতো না, বিভিন্ন জায়গা দিয়ে 6টা জেলায়। এরা বলছিল এই অবৈধ সরকার ক্ষমতায় আসার আগের থেকে, এবং বসে বলেছে ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলবে, আর পিঠ দেখাবে না, সমানে সমানে। কই নজিরবিহীনভাবে 300 লোককে 3 দিন বাংলাদেশে ভিতরে পুশিং করলো। এটা নিয়ে কোনো আওয়াজ নাই। জিজ্ঞেস করলে বলে আমরা যোগাযোগ করতেছি, এই পর্যন্তই শেষ। আর অন্যদিকে আরাকানে বিভিন্নভাবে অস্ত্র এনে পশ্চিমাদের থেকে আরাকান আর্মিকে সহযোগিতা করার ষড়যন্ত্র পাকাপোক্ত, এবং হয়তো ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এতে একটা জিনিস প্রমাণিত হলো, বাংলাদেশ যে 16ই ডিসেম্বর 1971 একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে, আজ আমাদের স্বাধীনতাটা নামে মাত্র আছে, কিন্তু সার্বভৌমত্ব নাই। সার্বভৌমত্ব হলো আমার নিজ দেশের উপরে আমার নিজের প্রভাব, আস্থা এবং সবকিছু নিয়ন্ত্রণ করা। বাংলাদেশ এখন বাংলাদেশ নিয়ন্ত্রণ করে না, বাংলাদেশের জনগণ নিয়ন্ত্রণ করে না। বাংলাদেশে কোনো সরকার নাই যে সরকার বাংলাদেশকে নিয়ন্ত্রণ করবে। বাংলাদেশ নিয়ন্ত্রণ হচ্ছে ওয়াশিংটন থেকে, ব্রাসেলস থেকে। এই জন্য আমরা সার্বভৌমত্ব হারিয়ে ফেলেছি। আর স্বাধীনতা
সেটা কয়েকজন মানুষের জন্য। ইউনূস এবং তার গ্যাং যারা জোর করে ক্ষমতা দখল করে বসে আছে, তারা স্বাধীনতা ভোগ করতেছে। দেশের অধিকাংশ মানুষ আজ পরাধীন জঙ্গি, ধর্মীয় উগ্রবাদ এবং পাকিস্তানি এদেশীয় এজেন্টের কাছে আমরা আজকে পরাধীন হয়ে গেছি। আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করে এরা মনে করছে যে একটা প্রজ্ঞাপন জারি করলেই, কয়েকজনে খুব ধুমকি ধামকি দিলে সবকিছু বন্ধ হয়ে যাবে। আমি বলেছি গতকালকে, তার আগের দিনও বলেছি, এগুলি করে আওয়ামী লীগকে দাবায় রাখা যাবে না। অতীতে যায় নাই, এর চেয়ে অনেক বহুত শক্তিশালী সরকার ছিল, তারা পারে নাই। এত কোনো রুটলেস, শেকড়হীন একটা দখলদার বাহিনী। এরা আওয়ামী লীগের সাথে কিভাবে দাবিয়ে রাখবে, আওয়ামী লীগকে কিভাবে দাবিয়ে রাখবে? আমি তো আসলে সোশ্যাল মিডিয়ায় দেখেছি আগের চেয়ে অনেক বেশি আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের অংশগ্রহণ বেড়েছে। তাদের বিভিন্ন পোস্টে আমি অনেক ক্ষোভ বিক্ষোভ দেখেছি। এতে আমি আগেই বলেছি, এতে আওয়ামী লীগের কোটি কোটি নেতা কর্মী সমর্থক আরো জেদি হবে, আরো বিক্ষুব্ধ হবে, আরো বিধ্বংসী হবে। তো সময়ের অপেক্ষা, সময় মতো ডাক দিলে তারা কিভাবে মাঠে নামে, তাদের বিধ্বংসী কর্মকাণ্ডের মধ্যে এই স্বৈরাচারের, নব্য স্বৈরাচারের দুর্নীতিবাজ, বিশ্ব দুর্নীতিবাজ এই দখলদারকে তছনছ করে দিবে জনগণকে সাথে নিয়ে। আমি একটা ভিন্ন বিষয়ে, ভারতের পাকিস্তান ভারত যেই কনফ্লিক্টটা হয়েছে, এটাকে কেন্দ্র করে আমাদের দেশের একটা বড় সংখ্যক মানুষের মধ্যে কিছু ভ্রান্ত ধারণা বা মানুষ কিছু গুজবকে সত্য বলে ধারণা করছেন। সেগুলো হচ্ছে, এই যে মিডিয়া, আন্তর্জাতিক মিডিয়া, আমাদের দেশের তো কোনো মিডিয়া নাই, এরা হলো ওখান থেকে ধার করে সেই খবর এখানে প্রচার করে। পাকিস্তানের মিডিয়া কি বলল, পাকিস্তানের সামরিক জান্তা আইএসপিআর কি বলল, পাকিস্তানের মন্ত্রীরা কি বলল, সেগুলি ওই জিও টিভি, ডন, এই সমস্ত পত্রিকায় কি গুজব ছড়ালো সেগুলি। তারপরে হলো ইন্টারন্যাশনাল যেগুলি আছে, এর মধ্যে এক নম্বরে আছে আল জাজিরা, বিবিসি, ব্রিটিশ আমেরিকান যত মিডিয়া আছে সব গুজবে চ্যাম্পিয়ন। এরা যে তথ্যগুলো, যে খবরগুলো প্রচার করেছে, সেগুলো হলো পাকিস্তানের দেওয়া তথ্য। তো পাকিস্তান তো জীবনে সত্য কথা বলে নাই, এবং মিথ্যাও সেই মিথ্যা না। এদের মিথ্যা হচ্ছে মানে একটা পার্সেন্টেজ থাকে যে 50% মিথ্যা, অথবা 40% মিথ্যা, 30% মিথ্যা। এদের হলো 100% মিথ্যা। যেমন এরা প্রথম মিথ্যা কি বলল, যখন দেখলো যে সব শেষে, তাদের প্রথম স্ট্রাইকে 7 তারিখ ভোর রাত্রে 25 মিনিটের
24 মিসাইলের অ্যাটাকে সবকিছু তছনছ হয়ে গেছে। এখন এটার থেকে কিভাবে কাভার দিবে বলে ফেললো। 3টা রাফায়েল, একটা SU-30, একটা MiG-29 মুখস্থ একটা বলে দিল। ওইটাকে ব্যালেন্স করার জন্য তারা যে ডিভাস্টেটেড হয়ে গেল, এটাকে ব্যালেন্স করার জন্য তাদের দেশের মানুষকে এবং আরো যারা তাদেরকে শুনে বাংলাদেশ সহ তাদেরকে বোঝানোর জন্য আমাদের মিডিয়া, বিশ্ব মিডিয়া লেবে গেল, ওই তথ্যই প্রচার করলো এবং ওইটাই সত্য প্রমাণ হয়ে গেল। খাজা আসিফ, ওদের প্রতিরক্ষা মন্ত্রী, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে 5টা বিমান যে ভূপাতিত করা হয়েছে এটার প্রমাণ কি? তারা বলছে সোশ্যাল মিডিয়া। উনি বলছে এটার উত্তর হলো সোশ্যাল মিডিয়া। এই হলো পাকিস্তানের 5 বিমান ভূপাতিত করার কাহিনী। প্রথম কথা হচ্ছে, সাধারণ মানুষ যারা, তারা তো জানে না রাফায়েলের কি ক্যাপাসিটি, রাফায়েল কি পারে কি পারে না, এবং পাকিস্তানের সেই সক্ষমতা আছে কিনা রাফায়েল, আমেরিকার F-35, রাশিয়ার SU-57 এগুলিকে ইন্টারসেপ্ট করা বা এগুলোকে অ্যাটাক করার মতো সেই ক্যাপাসিটি পাকিস্তানের আছে কিনা, এটা তো সাধারণ মানুষ জানে না। এবং রাফায়েল কত দূর থেকে অ্যাটাক করতে পারে সেই তথ্য তো সাধারণ মানুষ জানে না। এই যে তথ্য গোপন করে বা তথ্য না জানা মানুষকে এই যে মিসগাইড করা, এটার জন্য পাকিস্তান চ্যাম্পিয়ন। এবং সেই রোগে আমরাও আক্রান্ত হয়েছি বাংলাদেশে অনেক দিন পর্যন্ত। রাফায়েল যে হিট করা যায় না তেমন না, কিন্তু রাফায়েলকে হিট করার মতো যে মিসাইল বা ইলেকট্রনিক ওয়ারফেয়ার যেটা থাকার দরকার পাকিস্তানের কাছে, সেটা নাই। পাকিস্তান হলো এয়ার ডিফেন্স সিস্টেমে ভারতের কাছে অত্যন্ত দুর্বল, যেটা প্রথম স্ট্রাইকে প্রমাণ হয়ে গেছে। 24টা মিসাইলে হিট করেছে। এবং পাকিস্তান এমন না যে এটা হঠাৎ করে কিছু হয়েছে, পাকিস্তান ভালো করেই জানে এবং তারাও বলছে 12 থেকে 36 ঘন্টার মধ্যে যে কোনো সময় ইন্ডিয়া ভারত পাকিস্তানকে অ্যাটাক করতে পারে। তো তারা তো সেইভাবেই প্রস্তুতি নিয়ে রেখেছে। তো তারা তো ইন্টারসেপ্ট করতে পারলো না, তাদের এয়ার ডিফেন্স কোনো কাজ করলো না। এবং আজকালকার যুগে সাংবাদিক লাগে না, কোটি কোটি মানুষ সাংবাদিকের কাজ করে, প্রত্যেকের হাতে মোবাইল আছে, সবাই ছবি তুলতে পারে। যে কোনো একটা বিমান ভূপাতিত হলে ছবিটার সাথে অন্তত 10টা-20টা লোক, হাজার মানুষ দেখছে। যদি পরে থাকতো কেউ না কেউ ছবি তুলতো, বুঝতাম সাংবাদিকরা ছবি ছাড়া দিবে না, রেস্ট্রিকশন থাকে। কিন্তু আপনি আম জনতাকে তো আপনি বন্ধ করতে পারবেন না, তারা ছবি তুলবেই, কোনো না কোনোভাবে সোশ্যাল মিডিয়ায় চলে আসবে। নট এ সিঙ্গেল ইনস্ট্যান্স, নট এ সিঙ্গেল এভিডেন্স ফ্রম সোশ্যাল মিডিয়া, একটা ইমেজ রাফায়েলের বা কোনো কিছু দেখাইতে পারছে। তো মিথ্যুকের কথা কি বলবো, বলছে S-400 নাকি, এটা অবশ্য পাকিস্তানের সরকারের তরফ থেকে বলে নাই, এটা জিও নিউজের থেকে প্রচার করছে। সারা বিশ্বে এটাকে
সংক্ষিপ্ত আকারে প্রচার কথা, অত বিগরাসলি এটা প্রচার করে নাই। কিন্তু আমাদের বাংলাদেশে বেশ জমজমাট S-400। Do the people know what is S-400? তার ক্যাপাসিটি, তার আত্মরক্ষা এবং তার আক্রমণের কি ক্যাপাসিটি? বলে যে আজকে আবার বলছে আমাদের কিছু কিছু বিকৃত মস্তিষ্কের, আগে সাংবাদিকতা করছে, এখন ইউটিউবিং করে। নরেন্দ্র মোদী গেছে একটা বর্ডারের কাছে, কাশ্মীর ওইদিকে একটা এয়ারবেস পরিদর্শনে দেখতে গেছে। এটা স্বাভাবিক, যুদ্ধের সময় রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী, সরকার প্রধান যদি সামরিক বাহিনীর মধ্যে যায়, দেখা করে, তারা এনকারেজড হয়, ইন্সপায়ার্ড হয়। সেই ইন্সপিরেশন দেওয়ার জন্যে সরকারের দায়িত্ব যাওয়া গিয়েছে। এটাকে প্রচার করতেছে যে S-400 যেখানে, যেই বিমানবন্দর, যেই বিমান ঘাঁটিতে ছিল, সেই বিমান সেখানে দেখতে গেছে। কত বড় স্টুপিড হলে, কত বড় মূর্খ হলে এই ধরনের কথা বলে। S-400 কখনো কোনো এয়ারবেসে সেট আপ করে না। আর এই কনফ্লিক্টে কোনো বর্ডার এরিয়াতে S-400, এটা আমার ক্যালকুলেশন, প্রয়োজন নাই। আমি যতটুকু জানি এবং বুঝি যে S-400 যে তিনটা আছে, এটাকে একটা মুম্বাই আর বাকি দুইটা দিল্লি সহ ওই পুরো বেল্টটাকে, কারণ এই তিনটায় ভার্টিক্যালি 1800 কিলোমিটার সাইড রাখতে পারে পাশে এবং পুরো রেডিয়াসে। 600 কিলোমিটার পর্যন্ত সে ডিটেক্ট করতে পারে। যদি কোনো এয়ারক্রাফট ওঠে বা কোনো মিসাইল জাস্ট ফ্লাই করলো, সাথে সাথে এটা ডিটেক্ট করতে পারবে এবং সে দেখবে যে আর কোন দিকে যাচ্ছে, তার রাডার সেটাকে দেখবে, দেখে 400 কিলোমিটারের মধ্যে আসলে সে ফায়ার করবে। এবং এখান থেকে যে ফায়ারটা হবে, এটা ইন্টারসেপ্ট করার কোনো সুযোগ নাই, নির্ভুল। এটা তো হলো রাশিয়ার বর্তমানে সেকেন্ড বেস্ট এয়ার ডিফেন্স সিস্টেম, যেটা এখন ওয়ার্ল্ডের বেস্ট। তারপরেও আসছে রাশিয়ার কাছে S-500, যেটা এখন শুধু রাশিয়াতে বসাচ্ছে। মস্কো, সেন্ট পিটার্সবার্গ, এই সমস্ত গুরুত্বপূর্ণ সোচি, বড় বড় ইনস্টলেশন, ওদের নিউক্লিয়ার যে সাইটগুলি, ওই সাইটগুলি কভার করার জন্য এগুলো S-500। ওটার কোনো কম্পেয়ারই নাই পৃথিবীতে। সেটা তারা সেল করে না এখন, কারণ তাদের টোটালটা কভার হওয়ার পরে তারা কমার্শিয়ালি সেল করবে। এখন না, তাদের যে Su-57 আছে সেটাও তারা সেল করে না, তাদের আরো অনেকগুলো দরকার আছে। তো এটা তো গেল S-400 এর কথা। এমন কোনো মেকানিজম, এমন কোনো টেকনোলজি পাকিস্তানের হাতে নাই, এমনকি চায়নার হাতে, যে S-400 সে হিট করতে পারে। চায়নার সর্বোচ্চ এয়ার পাওয়ার বিমান হলো J-17। এটা হলো ফোর্থ জেনারেশন এয়ারক্রাফট। আর স্টেলথ না। আর রাফেল হলো 4.5+ জেনারেশন। স্টেলথ মানে হলো রাডার ক্যানট ডিটেক্ট ইট, রাডারকে ফাঁকি দেওয়া। তো এগুলি বুঝতে হবে। যে সমস্ত সাংবাদিকের মতো ভিউ কামাইয়ের জন্য মানুষকে ভুল তথ্য দেয়, তাদেরকে আগে জিনিসটা জানতে হবে, এই জিনিসটা কি। এগুলো তো অনেক বড়
রাফায়েল যে মিসাইল ইউজ করে স্টর্ম শ্যাডো, এটা ব্রিটেন এবং ফ্রান্স কম্বিনেশনে জয়েন্টলি এটা প্রডিউস করেছে। এটা আমরা দেখেছি, এটা পারফরমেন্স আমরা দেখেছি। ইটস এ ভেরি ডেঞ্জারাস মিসাইল। 500 কিলোমিটার, 500+ কিলোমিটার দূরে সে হিট করতে পারে, এবং এটাও স্টিল, রাডার এটাকে ইন্টারসেপ্ট করতে পারে না। কিন্তু রাশিয়াতে যেটা হয়েছে, যেটা রাশিয়া ব্রিটেন এটাকে ইউক্রেনে দেওয়া হয়েছে। কিন্তু প্রথম এই স্টর্ম শ্যাডো দিয়ে রাশিয়ার সবচেয়ে দামি ব্রিজ, যেটাকে ওরা বলে ক্রেস ব্রিজ, আর পৃথিবীর মানুষ চেনে ক্রাইমিয়ান ব্রিজ, $15 বিলিয়ন ব্রিজ, যেটাকে বলে পুতিনের খুব শখের, খুব আদরের একটা, সেখানে হিট করেছিল এই স্টর্ম শ্যাডো দিয়ে। কারণ এটাকে ইন্টারসেপ্ট করতে হলে প্রথমে কি কি জিনিস লাগবে এটা রাশিয়া জানা ছিল না। পরবর্তীতে এটাকে ইডব্লিউ বলে, ইলেকট্রিক ওয়ারফেয়ার, সেটাতে ওরা অনেক উন্নত, সেটা দিয়ে ক্যাপচার করে ওটা নিয়ে আসছে। তারপরে এটার ভিতরে কি আছে না আছে দেখে দেন তারা নতুন জিনিস, এটাকে কন্টেইন করার জন্য, এটাকে ইন্টারসেপ্ট করার জন্য তারা টেকনোলজি আবিষ্কার করছে। বাট এই প্রথমে 2-3 মাস কিন্তু স্টর্ম শ্যাডো বেশ রাজকীয়ভাবে তারা সেখানে বিভিন্ন জায়গায় হিট করেছে এবং রাশিয়ার প্রচুর ড্যামেজ করেছে। কিন্তু এখন আর এটা কোনো কাজে লাগে না, এটা এখন ইউজই করে না, বিকজ একটা স্টর্ম শ্যাডোর দাম প্রায় $4 মিলিয়ন। $4 মিলিয়ন মিনস প্রায় 40 কোটি টাকার উপরে বাংলাদেশি টাকায় একটার দাম। সো এখন আর এটা আকাশেই ভ্যানিশ হয়ে যায়, রাশিয়ান আকাশে। সো ওরা এই টেকনোলজি পাবে কোথায়? স্টর্ম শ্যাডো যে এই যে এটার নাম কি, নূর খান এয়ারপোর্টে হিট করা হয়েছে স্টর্ম শ্যাডো দিয়ে। ওরা বুঝতেই পারে না কোথেকে কি হয়েছে, মাঝখান দিয়ে দেখে যে নাই, এয়ারপোর্টই নাই। দিস ইজ সাচ এ বিগ অ্যান্ড হেভি, এটা নিজেই একটা এয়ারক্রাফটের মতো, এত বড়, এত মোটা। কারণ নিজে একটা এয়ারক্রাফট, আর বিষয় এটার কন্ট্রোল সব কিছু না, এটা স্যাটেলাইট থেকে কন্ট্রোল হয়। এটা এইভাবে না, জিপিএস এ কন্ট্রোল হয়। সো একটা জিনিস বেড়ে দিলাম আর যাই ওখানে পড়লো, বিষয়টা এরকম না। এটা আকাশে এটা নিয়ন্ত্রণ হয়, এটা ম্যানুভারিং হয়। ডানে যায় আবার বায়ো টার্ন নিতে পারে, উপরেও যেতে পারে, নিচেও যেতে পারে। স্যাটেলাইট মার্ক করে দেয় অমুক জায়গাটায়, ওখান থেকে দেখতেছে, ওইটা ওখান থেকে এখানে আসতেছে, এইটা সেখানে নির্ণয় করে সেখানে যায় হিট করতেছে। এই একটা মাত্র হিট করছে স্টর্ম শ্যাডো, প্রয়োজন হয় না। ওই একটাতে ওদের যে গোপন পারমাণবিক সিস্টেম ছিল সব ধ্বংস হয়ে গেছে। এগুলো আন্ডারগ্রাউন্ডে ছিল, যার জন্য পুরোপুরি ধ্বংস নেই, বাট লিকেজ হয়েছে। ওইটাই ছিল যে আমেরিকা যে বলছে আমরা গোপন সূত্রে, গোয়েন্দা সূত্রে খুব উদ্বেগজনক একটা তথ্য পেয়েছি, যার জন্য আমাদেরকে এটা বন্ধ করার জন্য ঝাঁপায় পড়তে হয়েছে। আমি আমার একটা ভিডিওতে বলছিলাম যে ইন্ডিয়া উইল নট চার্জ নিউক্লিয়ার বম্ব অর মিসাইল। তারা ইন্ডিয়া যেখানে নিউক্লিয়ার, আমি আগেই বলছি, ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা, রাশিয়া, চায়না, এরা জানে কোথায় কোথায় ইন্ডিয়া এবং এইসব এই নিউক্লিয়ার বা সিরিয়াস ইনস্টলেশনগুলো কোথায় আছে একে অপরে জানে, বিকজ তারা স্যাটেলাইটের মাধ্যমে দেখে, এবং সবচেয়ে বেশি জানে রাশিয়া। তো ইন্ডিয়া করবে কি, প্রিএমটিভ মেজার নিবে, তারা আক্রমণ করার আগেই তাদের নিউক্লিয়ার মিসাইল তাদের জায়গায় তাদের ওইটা হিট করবে, তাদের মিসাইলে, তাদের নিউক্লিয়ারে তারাই শেষ হয়ে যাবে।
ইন্ডিয়া বলবো যে আমরা তো নিউক্লিয়ার চার্জ করি নাই, তাদেরটা তাদের মিস হ্যান্ডেলিং এর জন্য চার্জ হয়েছে, বা আমরা বম চার্জ করছি, এটা আমাদের রাইট টু অ্যাক্ট ফর সেলফ ডিফেন্স। তা একটা মাত্র চার্জ করছে, তখনই আমেরিকা, আমি আগেই বলছি, আমেরিকার স্বার্থ হলো পাকিস্তানকে তারা টিকিয়ে রাখবে, কারণ আমেরিকার পার্মানেন্ট ফ্রেন্ড ইন্ডিয়া না। তো ইন্ডিয়াকে ব্যালেন্স করার জন্য পাকিস্তানকে তারা টিকিয়ে রাখবে, ডিস্টার্ব করার জন্য। এটা আমেরিকারই পলিসি। যেভাবে শুরু হয়েছিল পাকিস্তানের অস্তিত্ব সম্মুখীন হয়ে বিপজ্জনক, মানে অস্তিত্ব টেকানোই দুষ্কর হয়ে গেছিল। গতকালকে নরেন্দ্র মোদী, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী কিন্তু বলেছে যে পাকিস্তান বাধ্য হয়ে ইন্ডিয়ার সাথে যোগাযোগ করেছে, প্লিজ স্টপ ইট। তারপরে আমেরিকাকে জানাইছে এই ঘটনা ঘটছে, এই হলো যুদ্ধবিরতি কাহিনী। কিন্তু যুদ্ধবিরতির চুক্তি কিন্তু ইন্ডিয়া করে নাই, বলছে ঠিক আছে স্থগিত। এবং গতকালকে নরেন্দ্র মোদীর বক্তব্য অত্যন্ত সিগনিফিকেন্ট, ভেরি বোল্ড। এখান থেকে যদি পাকিস্তান কিছু শিখে, এই সমস্ত গল্প গুজব পরিষ্কার বলছে নিউক্লিয়ার ব্ল্যাকমেইল আর চলবে না। কারণ ইন্ডিয়া বুঝাই দিছে তোমারটা তোমাকে আমি খাওয়াবো। আর এইসব বড় বড় টেকনোলজির কথা বাদ, এগুলো তো মডার্ন টেকনোলজি। ইন্ডিয়ার যে ব্রহ্মস আছে, এইটাকে ইন্টারসেপ্ট করারই তো টেকনোলজি পাকিস্তানের নাই। আমাদের এই মূর্খদেরকে কে বুঝাবে? আবার বলে যে ব্রহ্মসের যে গুদাম সংরক্ষণাগার, সেখানে নাকি হিট করছে। আরে ভাই, একটা ব্রহ্মস মিসাইল যদি একটা জায়গায় ব্লাস্ট হয়, অন্তত 1 কিলোমিটার রেডিয়াসের মধ্যে বিশাল একটা ক্ষতর সৃষ্টি হবে। সেখানে কোনো যদি সংরক্ষণাগার থাকে বা গুদাম থাকে, সেখানে তো একটা রাখে না, নিশ্চয়ই সেখানে 4টা-5টা রাখে বা 10টা রাখে। তো ওই রকম জায়গা যদি হইতো, এটা তো একটা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি হয়ে যেত। একটা পাওয়ারফুল মিসাইল হিট করলে বা ব্লাস্ট হলে সেটার এক্সপোজারটা কি হয়? এটা তো রাশিয়াতে যুদ্ধ চলতেছে, ইসরায়েল প্রতিদিন বাড়তেছে, দেখতেছে যার ফ্লেয়ারটা কি হয়, তার ফ্লিউমটা কত হাই হয়। এরকম কোনো ছবি কেউ আবিষ্কার করতে পারছে? এরা আছে ওই মাসি পাঠায় ড্রোন, এগুলি তো ওই রাশিয়ার 60 সালে বানানোর অ্যান্টি এয়ারক্রাফট গান, ওগুলি দিয়ে পরিষ্কার করা যায়। মিনিটে 4000 গুলি বের হয় এক একটার থেকে, সেগুলি দিয়েই পরিষ্কার। কোনো বড় কোনো টেকনোলজি। আর এইসব ড্রোন ফোন ফালানোর জন্য ইন্ডিয়ার S-400 তো প্রশ্নই আসে না। রাশিয়ার যে আরেকটা আছে খুব ক্ষমতাধর এয়ার ডিফেন্স সিস্টেম, পাঞ্চির, সেটাই তো ব্যবহার করার দরকার নাই। ইন্ডিয়ান ওন টেকনোলজিতে যেগুলি করা আছে ছোটখাটোগুলি মোর দ্যান এনাফ। সো যেসব, এটা বলার উদ্দেশ্য হলো যারা এই গুজবে কান দিয়ে ফুর্তি করে, আনন্দ করে, তাদের ভাগ্য ভালো। যেহেতু পাকিস্তানের এতে তারা আনন্দ করে, তাহলে পাকিস্তানের দুঃখেও তারা অস্ত্র বিসর্জন দিত। ভাগ্য ভালো, সেই সুযোগটা ইন্ডিয়া পায় নাই। যাই হোক, এগুলো নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যায়। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলা, আমি আরো অনেক, এগুলি তো পুরা রাশিয়ার যে অত্যাধুনিক যে যুদ্ধটা হলো এখন এই ইউক্রেনে, টোটাল জিনিসটা তো আমার চোখের সামনে, আমার মাথার মধ্যে আমি ভিজুয়ালাইজ করতে পারি কোন টেকনোলজি, কোন ইকুইপমেন্ট কিভাবে, কখন কিভাবে 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 কি করতে পারে। সেটা AK-47 থেকে শুরু করে S-500 পর্যন্ত, আরো যে সমস্ত টেকনোলজি বের হয়েছে, অনেক কিছু। এগুলি নিয়ে ঘন্টার পর ঘন্টা, দিনের পর কথা বলা যাবে। তো যাই হোক, আমি বলবো যে গুজবে কান দেবেন না। ডু নট আন্ডার এস্টিমেট ইন্ডিয়া।
say, if it is not superpower, but it is near to superpower. So এটা নিয়ে এসব গল্প গুজব করে খুশি হয়ে ভ্রান্ত তথ্য দিয়ে মানুষকে আরো মাথা নষ্ট করে নিজেদের বালখিল্যতা, নিজেদের কি বলে মূর্খতা আর প্রচার না করাই ভালো। এটা বললাম আমি যে সমস্ত লোকজন ইউটিউব ফেসবুকে এই সমস্ত আগ্রম বাগ্রম জিনিসপত্র প্রচার করে তাদের জন্য। শেষ কথায় ডোনাল্ড ট্রাম্প দিবা স্বপ্ন দেখে যে সে মনে করছে সে যা বলবে সবাই তা শুনবে। আসলে বাস্তবতা হচ্ছে সে যা বলে পৃথিবীর কেউ তার কথা শুনে না। সে একটা ফার্স্ট প্রেসিডেন্টে পরিণত হয়েছে, তার কথার কোনো মূল্য নাই। ট্যারিফ থেকে শুরু করে চায়না পাত্তাই দিল না। তার ডান হাত ইউরোপিয়ান ইউনিয়ন পাত্তাই দিল না। আবার সেদের সাথে বৈশা আবার সব ট্যাক্স প্রত্যাহার করে, 90 দিন সবাই নেয়, এই সমস্ত আগ্রম বাগ্রম। ট্রাম্প ইরানের মতো দেশের সাথে বুঝে উঠতে পারে না। এই হামলা করবে বলবো, ইমরান বলতো তুই হামলা করো, পারলে করো। এই 6 দেশে, আমার আশেপাশে যে 6টা দেশে তোমার যত মিলিটারি বেস আছে, একটা লোক আমেরিকাতে ফেরত যাবে না। এবং আমেরিকা বিলিভ ইট, ইরান যা বলছে ইটস ট্রু। ইরানের সাথেই সামাল দিতে হবে। ইরানই তার কথা শুনে না, ফার্স্ট একদম যা মুখে আসে তা বলে ফেলে, পরক্ষণে আবার আরেকটা বলে। তো তার কথার কোনো মূল্য নাই এখন। সেই ইলেকশনের আগে বলছে 24 ঘন্টায় ইউক্রেন যুদ্ধ বন্ধ করবে, কোনোদিনও পারবে না। সে তো পুতিনের চিনতেই পারে না পুতিন কি জিনিস। পুতিন এখন তারা নিয়ে খেলে। পুতিনের কথা হলো আমি ওকে সুযোগ দিলাম, ঠিক আছে তুমি নেগোসিয়েট করো, আমি রাজি আছি, কোনো সমস্যা নাই। কিন্তু পুতিন জানে ইট ইজ ইম্পসিবল ফর ট্রাম্প। এবং নেগোসিয়েশন সিজফায়ার করতে হলে পুতিনের টার্মসে করতে হবে, নট by the precondition of Zelensky or Donald Trump or Starmer or Macron. কারণ ট্রাম্প নিজেই বলছে পুতিনকে এখন না থামালে পুতিন পুরো ইউক্রেন নিয়ে যাবে। তার মানে কি, তারা জানে পুতিনের পাওয়ারটা, মিলিটারি পাওয়ারটা। তো পুতিন কেন তার সাথে নেগোসিয়েট করতে যাবে? এখন চাইছে সে, তাকে ব্যর্থ প্রমাণ করার জন্য পুতিন তাকে সুযোগ দিছে। এবং কিছুদিন পরপরই বলে আমরা এই নেগোসিয়েশন থেকে বেরিয়ে যাব আমার কথা না শুনলে। তো তার ধমক শুনে জেলেনস্কি, সে তার পুতিনকে ধমক দিতে পারে না। তো পুতিন তাকে একটা খেলো বানিয়ে ছেড়ে দিবে, এবং অলরেডি খেলো হয়ে গেছে। ইন্ডিয়ার সাথে এই মাতবরি করতে আসলেও ডোনাল্ড ট্রাম্প খেলো হয়ে যাবে। কারণ ইন্ডিয়া এখন পর্যন্ত হিস্ট্রিতে নাই কোনোদিন কারোর ডিকটেশনে ইন্ডিয়া কোনো কাজ করেছে। ইন্ডিয়া সুযোগ দিল, ঠিক আছে। পাকিস্তানও দর্শক তোমরা বলতেছো আবার যা করার আমি করে ফেলছি, তোমাদের কথা শুনলাম। কিন্তু নরেন্দ্র মোদী তার বক্তব্যে একবারও ট্রাম্পের নাম নেয় নাই, যেটা তাদের রিকোয়েস্টে আমরা করছি, প্রশ্নই আসে না। এটা বেসিক্যালি পাকিস্তানের রিকোয়েস্টে করা হয়েছে, এবং সেইটাই সে বারবার বলছে that they requested us and we accepted it. So মিডিয়ার এই ওয়েস্টার্ন মিডিয়া ইন্ডিয়ার এগেনস্টে, বিশেষ করে বিবিসির কারণে। বিবিসি ইন্ডিয়া সম্পর্কে উল্টাপাল্টা নিউজ করাতে ইন্ডিয়ার সরকার তারপরে কিছু ব্যবস্থা নিছে। তো বিবিসি লিঙ্কড উইথ US media, BBC linked with his own London media. So তারা একটা নেক্সাস আছে। এই সিন্ডিকেটটা এখন বিভিন্নভাবে প্রচার প্রচারণা করে ইন্ডিয়াকে কতটুকু আন্ডারমাইন করা যায়। গত 78 বছর পর্যন্ত ওয়েস্টার্ন মিডিয়া ইন্ডিয়ার বিরুদ্ধেই ছিল। ওয়েস্টার্ন মিডিয়া কোনোদিন ইন্ডিয়ার পক্ষে ছিল না।
Because India was not the side with West. So ইন্ডিয়াকে তারা রাশিয়ান অ্যালাইস হিসাবে ধরে নিয়ে সেইভাবেই তারা প্রচারণা করেছে। ওই অভ্যাস তাদের এখনো আছে। Because they don't think India with them. India with India. To some extent it is with Russia. So Western media আর বাংলাদেশ আর পাকিস্তানের মিডিয়া আর আল জাজিরার ছবি তো ক্যামেরা সবসময় মসজিদে ঢোকে, এরা খালি মসজিদ দেখা, কোন কোন জায়গায় মসজিদ আছে মুসলমানদেরকে উত্তেজিত করার জন্য। কতটা পারপাসফুল জার্নালিজম। ওদের কাজই হলো যে মসজিদে ঘোরা, আর বিবিসির কাজই হলো যে কোন জায়গাতে কোনো তথ্যসূত্র পাকিস্তান যেটা বলে ওইটাই তারা বলে, কিন্তু মানুষ তো মনে করে বিবিসি বলছে। সো বি aware of them and be careful of their information. Not only India, বাংলাদেশে একই অবস্থা। যাই হোক, আজকে এইটুকুই বলেন। আমার কথা শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।